আর চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান। ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট। এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে, একজন স্বীকৃত চাঁদাবাজ। ভাই, আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? অনেকে পিনাকির একটি ভিডিও দেখে অনেকে সেই ভিডিওটা আমাকে ফরওয়ার্ড করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমি জাস্ট কয়েকটা উত্তর দিই। দেখেন, একটা বিষয় কি, আমি সহজ একটা কথা বলি, আমি মোটেও এটা নিয়ে বিভ্রান্ত না। কারণ বিষয় হচ্ছে কি, পিনাকি কেন, পিনাকির বাবারও ক্ষমতা নাই আমাকে নিয়ে এটা প্রমাণ করার যে আমি চাঁদাবাজি করছি। আর আমাকে যারা চিনে, কিয়ামত হলো সেটা প্রমাণ করতে পারবে না যে আমি মেজর রেজা কোথাও চাঁদাবাজি করছি। সো পিনাকি বরং আমাকে উপকার করছেন, পিনাকি আমাকে প্রমোট করে দিয়েছেন। কারণ এটার উসিলায় মানুষ আমার চেহারা দেখবে, আমাকে নিয়ে ঘাটাঘাটি করবে, সত্যটা জানতে পারবে। একটা যে কাজটা আপনি করেন নাই সেটা প্রমাণ করার কোনো সুযোগ নাই। পিনাকি ভট্টাচার্য সহজে মিথ্যা কথা বলেন না। উনি যেভাবে বিশ্লেষণ করেন সবগুলোই গ্রহণযোগ্য হয়, কারণ সব তথ্য এবং বিশ্লেষণের মধ্যে 90% সত্য থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। সাম্প্রতিক সময়ে মেজর রেজাকে নিয়ে এবং পিনাকি ভট্টাচার্যের একটি প্রতিবেদন কিংবা একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিনাকি ভট্টাচার্য, পিনাকি দাদা সম্প্রতি একটা অভিযোগ তুলেছে মেজর রেজার বিরুদ্ধে যে তিনি তার চাঁদাবাজি করছে এবং সাম্প্রতিক সময়ে তিনি দেশে ফিরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা নিয়ে আপত্তি প্রকাশ করে ফেসবুক লাইভে পিনাকিকে নিয়ে কিছু কথা বলেছে। পিনাকির এই অভিযোগ নিয়ে কিছু বক্তব্য রেখেছে মেজর রেজা, তিনিও মুখ খুলেছে পিনাকির বিষয়ে। পিনাকিকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি কি বললেন আমরা সেটা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। কেনই বা পিনাকি ভট্টাচার্য এবং মেজর রেজার এই বিরোধ তৈরি হলো হঠাৎ করে, আমরা সেটাও শুনব। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি আশা করি দেখবেন ধৈর্য সহকারে, এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি মেজর রেজা তিনি কি বললেন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে। পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদাকে নিয়ে কি বললেন তিনি। আর চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান। ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট। এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে, একজন স্বীকৃত চাঁদাবাজ। ভাই, আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? হ্যাঁ, নাকি তারুণ্যকে চাঁদাবাজির দীক্ষা দিতেছেন? তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল, তীর ছাড়া আমার চলেই না। শুনেন, তীর ছাড়া আমার চলেই না। তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না। 2012 সালে র্যাবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল। অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল। কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা। অনেকে পিনাকির একটি ভিডিও দেখে অনেকে সেই ভিডিওটা আমাকে ফরওয়ার্ড করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমি জাস্ট কয়েকটা উত্তর দিই। দেখেন, একটা বিষয় কি, আমি সহজ একটা কথা বলি, আমি মোটেও এটা নিয়ে বিভ্রান্ত না। কারণ বিষয় হচ্ছে কি, পিনাকি কেন, পিনাকির বাবারও ক্ষমতা নাই আমাকে নিয়ে এটা প্রমাণ করার যে আমি চাঁদাবাজি করছি। আর আমাকে যারা চিনে, কিয়ামত হলো সেটা প্রমাণ করতে পারবে না যে আমি মেজর রেজা কোথাও চাঁদাবাজি করছি। সো পিনাকি বরং আমাকে উপকার করছেন, পিনাকি আমাকে প্রমোট করে দিয়েছেন। কারণ এটার উসিলায় মানুষ আমার চেহারা দেখবে, আমাকে নিয়ে ঘাটাঘাটি করবে, সত্যটা জানতে পারবে। একটা যে কাজটা আপনি করেন নাই সেটা প্রমাণ করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সবাইকে আমি বলবো, আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন সত্যটা জানানোর জন্য। পিনাকি ভট্টাচার্য তিনি অনেক বড় একটা আবেগের জায়গা দখল করে রেখেছেন বাংলাদেশের মানুষের। তিনি শেখ হাসিনার এই দমন নিপীড়নের সময় তিনি সত্যি অনেক ভালো ভূমিকা রাখছেন, সেই সত্যটাকে স্বীকার করতে হবে। অনেক বড় একটা অবদান রেখেছেন। তবে আমি পিনাকি ভট্টাচার্যকে আমি দোষ দেব না, কারণ আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ পিনাকি ভট্টাচার্যকে মিসগাইড করেছেন। পিনাকি, আমি আশা করি পিনাকি দা আমার বক্তব্যটা শুনবেন এবং তিনি ভেরিফাই করবেন। প্রথমত হচ্ছে 2012 সালে আমি যখন র্যাব থেকে আমি যখন রিলিজ অর্ডার নেই তখন, এবং র্যাবে অনেকগুলো ঘটনা ঘটেছিল। র্যাবে আমার বিরুদ্ধে জিয়াউল হাসান এবং কলেজ রাশিদুল আলম কতগুলো তদন্ত করাইছিল, এবং যেহেতু জিয়াউল হাসান রাশিদুল আলম নিয়ে আমি অনেক প্রতিবাদ করেছি, তাদের ভিতরে আমাকে নিয়ে এখনো ক্ষোভ আছে, তাদের অনেক কিছু বাহিরে এখন, তাদের নিজস্ব লোকজন বাহিরে এখনো আছে। তো তখন আমার সেই সময়টায় আমাকে তারা একটার পর একটা ট্র্যাপে ফেলতে চেয়েছে। আলহামদুলিল্লাহ কোনো ট্র্যাপ সফল হয় নাই। এবং পিনাকি যে একটা ঘটনার কথা উল্লেখ করছে, একটা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে রাশিদুল আলম, জিয়াউল হাসান এরা দিয়েছিল। সেই মিথ্যা মামলার কারণে আমার তখন, আমি এটার জন্য দীর্ঘদিন ভুগছি। বাট আমার যে ঘটনা ঘটে তার 1 বছর
ব্রোর 1 বছর অধিক সময় পরে কিন্তু আমি চাকরি ছাড়ি। এখানে যে কথা বলতে এই ঘটনার কারণে আমাকে বের করে দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি প্রিমিচুয়ার রিটায়ারমেন্টে এসে আমি কিন্তু আর্মির স্বাভাবিক লাইফ লিড করতেছি, এবং আমাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মামলায় কিন্তু আমি খালাস প্রাপ্ত, এবং এই মামলার রায় দিয়েছে 5ই আগস্টের পরে। এখন আপনারা চিন্তা করেন, যেই মামলাটা 2012 সালে দিল সেই মামলা আপনি 24 সালের 5ই আগস্টের পরে রায় পেলেন। এটার দ্বারা কি বুঝায় আপনারা চিন্তা করেন? এটার দ্বারা কি বুঝাইতে পারে যে একটা মানুষ তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা দিল, এবং সেই মামলার রায়ে পরিষ্কার লেখা আছে যে এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা, এবং যে বাদী যারা ছিল তাদেরকে অমানবিক টর্চার করে নির্যাতন করে আমার বিরুদ্ধে 164 করাইছিল, এটা রায়ে লেখা আছে। সেই মামলার সম্পর্কে উনি তথ্যপত্র না নিয়ে আমাকে চেক না করে আমাকে তো উনি ভেরিফাই করতে পারতেন যে আপনি যে এরকম একটা ঘটনা, এটা মানে সত্যতাটা কি। যে কোনো একজন সাংবাদিক বা যে কোনো একজন ব্যক্তি কারো সম্পর্কে একটা বক্তব্য দিলে তার তো মতামতটা নেওয়া উচিত। তিনি আমার মতামতটা নেননি। মতামতটা না নিয়ে তিনি কেন এটা করেছেন? কারণ কি তার মধ্যে তিনি একটা অকুপাইড হয়ে আছেন, প্রিঅকুপাইড হয়ে আছেন যে আমি মনে হয় এই বর্তমানে ওনার যে বিষয়টা আছেন আদর্শে তার বাইরে। কিছুদিন আগেও তো ভাই একসাথে একই লাইনের উপর লাইভে এসে বক্তব্য রাখলাম, তখন তো আপনিও আমার সাথে লাইভে ছিলেন। আপনি এতদিন তো আমার দোষ খুঁজে বের করেননি। 12 সালের দোষ এখন আপনি টেনে আনলেন কেন? আর সেইটার সে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সেই মামলাটাকে আপনি চাঁদাবাজিতে রূপ ধারণ করছেন। আমি 2012 সালের পর অদ্যবধি আমি কোনো একটা জায়গায় কোনো একটা অড ইনসিডেন্ট আপনি আমাকে একটা নিউজ একটা কিছু আমাকে দেখান যে আমি এখানে এটা করছি। আর আপনি যেই ঘটনার কথা বলতেন সেই বাদী তার স্টেটমেন্ট আপনি নেন, যেখানে সাক্ষী তাদের স্টেটমেন্ট নেন, মামলা তদন্ত কর্মকর্তা তার স্টেটমেন্ট নেন, আপনি কারো কোনো স্টেটমেন্ট নেন নাই। আমাকে জিজ্ঞেসও করলেন না, ধাম করে আপনি একটা জায়গায় একটা দিয়ে দিলেন, আপনার স্টেটমেন্ট দিয়ে দিলেন যে আমি বিএনপিতে এমন লোক ডেকে নিয়ে আসছে যে একজন চাঁদাবাজ। কেন এই কথাটা আসছে সেটা আপনাদেরকে বলি। কারণ হচ্ছে আমি বিএনপির কোন একটা প্রোগ্রামে যোগ দেওয়ার কারণে যখন আমি কিছু বিষয় লাইমলাইটে আসলাম, বিএনপির মধ্যে অনেক বড় একটা গ্রুপ তারা তাদের জেলাসি থেকে ঈর্ষান্বিত হয়ে আমার পিছনে লেগে গিয়েছে, এবং তারা মনে করতেছে এগুলো করে আমাকে থামিয়ে রাখতে পারবে। আমি থেমে থাকার মানুষ না, আমি আপনাদের কারণে থামবো না। আমি যদি থেমে যাই সেটা আমার নিজের কারণে আমি থামবো, এবং আমার সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়া এই যে বিভ্রান্ত ছড়াচ্ছেন এতে আমার কোনো ক্ষতি হবে না। যারা আমাকে চিনে জানে আমার আশেপাশের, তারা কেউ আমাকে ত্যাগ করবে না, ত্যাগ করবে তারাই যারা আমাকে চিনে না। আর যারা আমাকে চিনে না, জানে না, আমার সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারবে না, তাদের মতো মানুষ আমার দরকারও নাই। সো পিনাকিদা, আপনাকে আমি অনুরোধ করবো একটা বিষয় ভালো করে জানার চেষ্টা করেন, এবং এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে নিজের অবস্থানটাকে বিতর্কিত করবেন না। আপনি যখন কোনো একটা তথ্য প্রচার করবেন, যখন তথ্যটা মিথ্যা হবে, তখন আপনি আপনার গ্রহণযোগ্যতা হারাবেন, আমি আমার গ্রহণযোগ্যতা হারাবো না। মানুষ সত্য জানার পরে মানুষ বরং আমার প্রতি তাদের সিম্প্যাথি কাজ করবে। আমি গত 17 বছর কি করছি এবং আমি কি ভূমিকা রাখছি এটা সব মানুষ জানে, বাংলাদেশের বহু মানুষ জানে। সো আপনি আমার পিছনে আপনাকে কারা লাগিয়েছে সেটা আমি জানি, তারা এরকম করে আগাইতে পারবে না। এবং আমার আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ তাআলা যদি চায় কোনো বান্দাকে বেইজ্জতির মধ্যে ইজ্জত ঢেলে দিতে পারে। আপনি পিনাকিতে আপনারা সবাই মিলে যতই বেইজ্জতি করতে চান, আল্লাহর চেয়ে আপনি শক্তিশালী হয়ে যান নাই। সো আপনারা কিছুই করতে পারবেন না, আমার এগুলো করে কোনো কিছুই আপনারা করতে পারবেন না, কারণ আমার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে। আই এম রিলিজড ফ্রম দ্যাট অ্যাকুজেশন, যে অভিযোগ আনা হয়েছে অফিসিয়ালি সেটা থেকে আমি মুক্ত কোর্টের মামলার রায়ে। সো সেই বিষয়টা নিয়ে আপনি আমাকে এইভাবে দোষী করা, আমাকে নিয়ে আজে বাজে বক্তব্য রাখা এটা আমি আপনার না মানুষের বিবেকের উপর ছেড়ে দিলাম। যে মিথ্যা কেস দেওয়া হয়েছে, যে মিথ্যা কেসের উপর আমার কোর্টের রায় আছে, সেই মিথ্যা কেস নিয়ে আপনি এরকম বিভ্রান্তি ছড়াবেন না। আর আমি ইলিয়াস হোসেন কনক সরোয়ার আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে চিনেন, আশা করি আপনারা পিনাকিদাকে সত্যটা বুঝাবেন। এবং যার যত বিষয় আছে, যে কোনো কঠিন প্রশ্ন আমাকে দরকার লাইভে এনে আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি প্রস্তুত আছি। আপনারা লাইভে আসেন, লাইভে এসে আমি জনসম্মুখে আমি উত্তর দেব। যদি উত্তর দিতে না পারি, সারা বাংলাদেশে আমি ন্যাংটা হয়ে হাঁটবো। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, আপনারা মুখোমুখি হন আমার সাথে। এরকম হুটহাট করে একটা মানে কি বলা যায় যে খুব মানুষের জন্য ভাইরাল করার মতো কিছু একটা দিয়েন না। এতে কি হচ্ছে জানেন, কিছু মানুষকে একটু সাময়িকভাবে বিনোদন দিতে পারবেন এবং একটা পক্ষ হয়তো খুশি হবে। পিনাকি ভট্টাচার্য সহজে মিথ্যা কথা বলেন না। উনি যেভাবে বিশ্লেষণ করেন সবগুলোই গ্রহণযোগ্য হয়, কারণ সব তথ্য এবং বিশ্লেষণের মধ্যে 90% সত্য থাকে, আর 10% উনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেন, যে কারণে সবাই গ্রহণ করে এবং গ্রহণ করতে বাধ্য হয়। এগুলো কথা বলেছেন নাদিয়া ইসলাম। এই নাদিয়া ইসলাম ব্যাপকভাবে চর্চিত হচ্ছেন। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার একটা মধুর সম্পর্ক রয়েছে ক্ষণিকের জন্য,
সেটা ভিন্ন বিষয়। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ওনার কথোপকথনে মনে হয়েছে পিনাকি ভট্টাচার্য একজন রয়ের এজেন্ট। বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, তবে আমার মাথায় এটা কখনো আসেনি। আমি বিশ্বাস করতাম পিনাকি ভট্টাচার্য দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকেও ভালোবাসেন না। উনি মুখেই বলেন কিন্তু ভালোবাসেন না। দেখুন যেভাবে মপ করা হয়েছে, একবারও পিনাকি ভট্টাচার্য বলেনি যে মপ করা যাবে না, উনি বরঞ্চ উস্কে দিয়েছেন। একটা লোক যদি দেশকে ভালোবাসে অবশ্যই তাকে তার দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষ যে মতাদর্শের অনুসারী হোক না কেন। কিন্তু গত 9 মাস 10 মাস পেরিয়ে গেল, পিনাকি ভট্টাচার্যকে কখনোই বলতে শুনিনি যে দেশের মানুষের প্রতি অত্যাচার করা যাবে না বা মব তৈরি করা যাবে না, বরং উনি শুকিয়ে দিয়েছেন। আর ওনার আলোচনার মধ্যে একটা ধর্মীয় ভাব থাকে। সবসময় উনি অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন। দেখুন আমাদের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যখন এই দেশে আপনি ইন্ডিয়ার অ্যাগেনস্টে কথা বলবেন সহজেই ন্যারেটিভ তৈরি করা যায়, এবং এটা হয়ে আসতেছে। পিনাকি সেটাকেই চুজ করেছেন। দেখুন এখানে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যায় এবং 2-1 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটানো হয়, ইন্ডিয়ার যারা জনসাধারণ রয়েছে তারাও তো সমভাবে চিন্তা করবে। ইন্ডিয়া এমন একটি রাষ্ট্র যেখানে হিন্দুর সংখ্যা বেশি। আমরা যদি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে থাকি এবং মাঝে মাঝে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের খবর দিতে পারি, ইন্ডিয়ার সেমভাবে রিয়াকশন হবে। সেখানেও ধর্মভিত্তিক রাজনীতি হয়, আমরা জানি বিজেপি ধর্মভিত্তিক রাজনীতি করে। তো ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশন এটাই দাঁড়ালো যে এখানে উত্তপ্ত হলে ওখানে উত্তপ্ত হবে। এখানে যদি আমরা অ্যান্টি ইন্ডিয়ান দেখাই, ওখানে অ্যান্টি বাংলাদেশি হবে। দেখুন মূল টার্গেটটা শুরু হয় তাদের লোকসভা নির্বাচন নিয়ে, সেটা তো গেছে। এখন 2026 সালে বিধানসভা নির্বাচন কলকাতায় অনেক দিন থেকে বিজেপির টার্গেট। তারা যে কোনো মূল্যে একটা রাজ্যটিকে দখল করতে চায়। দখল করতে গেলে সহজ উপায়, বাংলাদেশে এমন একটা মতাদর্শ তৈরি করো যেখানে সবসময় অ্যান্টি ইন্ডিয়ান চিন্তাভাবনা হবে। ঠিক ইন্ডিয়া যদি সমভাবে চিন্তাভাবনা করে, বিজেপির খুব সহজেই নির্বাচনে জয়লাভ করা সহজ হবে। যদি আমরা সর্বশেষ 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি, সেখানে বিজেপি আসন পেয়েছে 12টি এবং তৃণমূলের আসন সংখ্যা হলো 29টি। কিন্তু ভোটের পার্সেন্টেজের বিষয়ে খুব একটা ব্যবধান নেই। ভোট তৃণমূল পেয়েছে 45% বেশি আর বিজেপি পেয়েছে 38%, অর্থাৎ ভোটের যে মার্জিন খুবই কম। লোকসভা নির্বাচনে আসন সংখ্যা 42টি, কিন্তু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে 2026 সালের মার্চ-এপ্রিল মাসে, সেখানে 294টি আসন রয়েছে। গত বিধানসভা নির্বাচনে যদি ফলাফল আমরা দেখি, তৃণমূল পেয়েছে 222টি আসন আর বিজেপি পেয়েছে 69টি আসন। সেখানেও ভোটের মার্জিনটা এত ব্যাপক নয় যেখানে আমরা আসন সংখ্যা ব্যাপকতা দেখতেছি। বিজেপির যে দীর্ঘদিনের টার্গেট এই কলকাতা অর্থাৎ বাংলা ভাষাভাষীদের উপর, তারা তাদের লক্ষ্যবস্তু স্থির করেছে। বাংলাদেশে যত বেশি উত্তপ্ত হবে ঠিক ওখানেও ততটাই উত্তপ্ত করা যাবে। 2026 সালের মার্চ-এপ্রিল তারিখটুকু মনে রাখেন, সালটা মনে রাখেন। বিধানসভা আসতে বিজেপির প্রয়োজন 148টি আসন, সেখানে গতবার তারা পেয়েছিল 69টি, অর্থাৎ খুব কাছাকাছি। দেখুন পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজবেন্ড রয়েছেন ইন্ডিয়ান আর্মিতে, ফরেস্টার জেনারেল, উঁচু র্যাঙ্কের একজন। পিনাকি ভট্টাচার্য যখন বাংলাদেশ ত্যাগ করেন 2019 সালে 5ই জানুয়ারি, উনি ইন্ডিয়ার বর্ডার ক্রস করেন। তার পাসপোর্টে রেড ফ্ল্যাগ ছিল, তারপরে উনি ইন্ডিয়াতে ধরা পড়েননি। ইন্ডিয়া খুব ভালোভাবেই তাকে ব্যাংককে পৌঁছে দিয়েছে, ব্যাংকক থেকে সোজা ফ্রান্সে। এখন একটু যোগ বিয়োগ করুন, কেন এই গভর্নমেন্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছে না? এই গভর্নমেন্ট এত সাপোর্ট পেয়ে আসলো, লক্ষ লক্ষ জনগণের সাপোর্ট, তারপরও বিশৃঙ্খলা এড়ানো যাচ্ছে না। কোনো একটা পক্ষ সবসময় চাচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক, সরকার সেনাবাহিনীর মধ্যে, রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের মধ্যে, জনগণের মধ্যে মতপার্থক্য, সবসময় উত্তপ্ত পরিবেশ। বিধানসভা নির্বাচন একটা ইম্পর্টেন্ট ইস্যু বিজেপির জন্য। গত লোকসভা নির্বাচনটাও ছিল খুব ইম্পর্টেন্ট। সেখান থেকেই শুরু হয়েছে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান যাত্রা। তার অগ্রণী ভূমিকা পালন করেছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য সবসময় বাংলাদেশের মজলুমদের পক্ষে কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের জন্য কথা বলেন না। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আইনের শাসন আসুক, গণতন্ত্র চর্চা হোক, এটি উনি কখনোই চাননি। মুখে বলেন কিন্তু কাজে করেন মব, বিশৃঙ্খলা। বিগত সরকারকে হটিয়ে ইউনিট সরকার আসলো, ইউনিট সরকার তাকে যথাযথ সম্মান দেখাতে পারেননি, সেটার একটা ক্ষোভ রয়েছে। তারপরেও ওনার বৃহত্তর দৃষ্টিতে বাংলাদেশে বিশৃঙ্খলা হলে, অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা হলে, এই পরিবেশটা ভারতেও তৈরি হবে। আর এই পরিবেশটা ভারতে তৈরি হলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিজেপির খুবই সুবিধা হবে। এটাই যদি হয় পিনাকি ভট্টাচার্যের আসল পরিকল্পনা, সেখানে তো সন্দেহ করা যেতেই পারে এত কেন এখানে মব হয়, এত কেন এখানে অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা হয়, যেখানে আমরা একটা স্টেবল সরকার চাচ্ছি। পিনাকি চাচ্ছে কি ভেবে দেখবেন। কিন্তু এই পিনাকিকে ইন্ডিয়া তার বর্ডার ক্রস করতে দিয়েছে, এই পিনাকিকে ইন্ডিয়া তার দেশ থেকে ব্যাংককে পাঠিয়েছে। প্রশ্ন জাগে, আপনার মনেও জাগাতে হবে, কারণ দেশটা আমাদের,
দেশটাকে বাঁচাতে হবে। পিনাকি যে দেশ ছেড়েছে পাসপোর্ট ব্যবহার না করেই ইন্ডিয়া দিয়ে, সে পিনাকি ফ্রান্স থেকে এদেশে আসবে বৃহত্তর কোনো স্বার্থ ছাড়া, এটা হতেই পারে না। ধন্যবাদ সবাইকে। এই বৈষম্য বিরোধী তথা এনসিপি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। এই ছাত্র নেতারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে নাহিদ, হাসনাত, সার্জিস এরা সাহসী বীরত্বপূর্ণ অবদান রেখেছে, বা তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে। কেন? তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে। তারা সেই শিক্ষা পায়নি বলে তারেক রহমানের উদারতার কারণে, ছাত্র দলের, যুব দলের উদারতার কারণে তারা এখন পর্যন্ত তার কৃতজ্ঞতা স্বীকার করেনি। আপনারা বলেন এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাত, এরা তখন ছাত্রলীগ করে, তাদের দিকে কেউ ফিরে তাকায়নি। আমরা সেনাবাহিনীতে একটা ট্যাকটিক্স আছে, এটা বলা হয় ডিসেপশন প্ল্যান। ডিসেপশন প্ল্যান মানে হচ্ছে আপনি শত্রুকে দেখাচ্ছেন আপনি এইদিকে আক্রমণ করবেন, কিন্তু আমরা করি কি পেছন দিক দিয়ে আক্রমণ করি। কারণ কি? আমি জানি সামনের দিকে আক্রমণ করলে সে আমার প্রতি হামলা করবে, আমি এখানে ক্ষতিগ্রস্ত হব। এখানে ডাইরেক্ট আক্রমণ শিকার ছিল ছাত্রদল, যুবদল, তারা ছিল এখানে সাইলেন্ট। তারা বেশ ধারণ করে তারা এখানে চুপচাপ ছিল, তারা আরামে ছিল, এবং তারা সুযোগ বুঝে মিডিয়া, ফেসবুক, হারুনের ভাতর হোটেল এইসব জায়গায় ম্যানেজ করে বেরিয়েছে। আর আমাদের ছাত্রদল কেন সামনে আসতে পারেনি? কারণ তাদেরকে শেখ হাসিনা তাদের রন্ধ্রে তাদেরকে খুঁজে বের করতো। তারা জেলে গেলে সেখানে পর্যন্ত তারা টার্গেট করে টর্চার করতো। তো এই সত্যটাকে আপনাদের জানতে হবে। তাই আমি বলবো, আমরা চাই না এই বিএনপির কাছ থেকে, আমরা আশা করি না, ছাত্রদল থেকে আশা করি না, বা যুবদল থেকে আশা করি না এদের মতো এমন নেতা, এমন আদর্শ, এমন সাহস তাদের মধ্যে তৈরি হোক। তাদের মধ্যে আমরা চাই সাহস হোক, সাহসের পাশাপাশি মূল্যবোধের রাজনীতি তারা শিখুক, এবং তারা শিখুক দেশকে কিভাবে ইউনাইটেড করতে হয়। আমরা চাই, উই ওয়ান্ট দ্য ইউনিটি যে স্ট্রেংথ। আমাদের বাংলাদেশে আমরা যদি ইউনাইটেড থাকি, এবং আরো একটা বিষয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি সবচেয়ে বড় একটা এক্সেপশন তৈরি করেছে, সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় করে, এবং তরুণদেরকে স্পেসিফিক গাইডলাইন দিচ্ছে। আমি ছাত্রদল, যুবদলকে বলবো, প্লিজ আপনারা 31 দফা পড়বেন। 31 দফা না পড়ে আপনারা তর্কে যে যাবেন না, কারণ আপনারা অনেকে এখন জানেন না 31 দফায় কি লেখা আছে। 31 নম্বরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের মধ্যে কে বলতে পারবেন 31 দফার কত নম্বর আর্টিকেলে লেখা আছে আপনার এই তরুণদের কথা, যুবকদের কথা? বলেন, কে বলতে পারবে? নো, 22 নম্বরে লেখা আছে তরুণদের সম্পর্কে। খুব চমৎকার কনসেপ্ট দেওয়া আছে। আমি ভুল বললাম নাকি? সভাপতি সামনে আছে, ভুল বলি নেই তো? সো 31 দফার 22 নম্বরে খুব সুন্দর পরিষ্কার বুঝিয়ে দেওয়া আছে কিভাবে আপনার তরুণদেরকে প্রশিক্ষিত করতে হবে। এবং আরো একটি কথা আপনাদেরকে আমি অনুরোধ করব, বিএনপির সেই ইনসেপশনে যখন জিয়াউর রহমান যে 19 দফা করেছিলেন, যে 19 দফাকে সারা জীবন আওয়ামী লীগ তথা অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পেত, এবং এই 31 দফার সাথে আমি 19 দফার রিফ্লেকশন দেখতে পাই। আপনারা যদি খুব ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন। সো আমি আশা করবো আপনার সবার কাছে যে আমরা, এবং পরিশেষে লাস্ট একটা কথা বলবো, আমরা সবাই অনেক জায়গায়, আমরা অনেক ক্ষেত্রে আমরা শহীদ প্রেসিডেন্টের নাম নেই। আমাদের একই সাথে খেয়াল করতে হবে যে একজন খুনি জিয়া আছে, সেই জিয়ার নাম নিতে গেলে আমরা জিয়াউল আহসান বলবো, আর যখন আমরা খুনি শব্দ বলবো তখন বলবো খুনি জিয়াউল আহসান। কারণ জিয়া বলতে একটা ব্র্যান্ড, বাংলাদেশের একটা ব্র্যান্ড হচ্ছে জিয়া। তো জিয়া নামের সাথে খবরদার অন্য কোনো ব্যক্তিকে জিয়া নাম দ্বারা বুঝাবেন না, কারণ জিয়ার নাম অনুযায়ী বাংলাদেশে আপনাদের মধ্যে অনেক ছেলে আছে যাদের নাম জিয়া, আপনার মা বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম অনুযায়ী নাম রাখছে, এটা একদম সত্যি কথা, স্বীকার করেন না করে। তো এই জন্য যখন এই খুনি শব্দটা উল্লেখ করবেন, খুনি জিয়াউল আহসান করবেন, মুখস্থ করেন। তো এই শব্দ, এটা খেয়াল রাখতে হবে আমাদের কিছু ছোটখাটো বিষয়গুলো। আরেকটা বিষয়, তারেক রহমানের সাথে আমি মনে করি তারেক জিয়া শব্দটা চেয়ে বেশি আমি মনে করি তারেক রহমান। কেন? কারণ তারেক রহমানের নিজের আলোয় অনেক বেশি আলোকিত এখন। তো আমাদেরকে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমরা সামনে রেখে আমি বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আমি আরেকটা লাস্ট কথা হচ্ছে, তারেক রহমানের সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করেছেন, সেটা আপনাদের জন্য সবার জন্য অ্যাপ্লিকেবল না। নেতাদের জন্য, মাঠে যারা আছে তাদের জন্য হাত পাওয়ার থাকতে হবে। এই আজ যদি অ্যাপ্লাই না করেন, জীবনে আপনাদের ইলেকশন ডিসেম্বরের মধ্যে তারা দিবে না। ইলেকশন ডিসেম্বরে যদি না হয়, ইলেকশন যদি ডিসেম্বরের পরে হয়, তাহলে মনে রাখবেন জুন থেকে ইলেকশন, পরবর্তী ডিসেম্বর, তারপরের জুন করতে করতে 2030 সাল চলে যাবে, কিন্তু ডক্টর মোদী ইউনূসের সরকার পতন হবে না। এজন্য টাইম লাইন ঠিক রাখবেন, ডিসেম্বর মিনস ডিসেম্বর। কারণ আরেকটা হচ্ছে, আমি একজন সেনাবাহিনীর একজন প্রতিনিধি হিসেবে বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারেক রহমানের
যে সমর্থন, এটাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকাকে তিনি যথেষ্ট এটাকে প্রশংসা করেছেন। একই সাথে একটা কথা বলবো, সেনাবাহিনী মাঠে দীর্ঘদিন থাকলে আমাদের দেশের সভরেন্টি সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, কারণ সেনাবাহিনীর প্রশিক্ষণ অনুশীলন বন্ধ, এটা দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না। সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন ইলেকশনটা সম্পূর্ণ হবে। ইলেকশন শেষ না হলে তাহলে এই সেনাবাহিনী ব্যারাকে যেতে পারবে না, কারণ সেনাবাহিনী আজকে ব্যারাকে গেলে কালকেই দেখবেন সচিবালয় থেকে শুরু করে সব ভাঙচুর শুরু হয়ে যাবে। গতকালকে আপনার নমুনা দেখছেন। তো আজকে তারা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করে, আবার সেনাবাহিনী ছাড়া চলতেও পারে না। আমাদের ডিফেন্সকে রাখতে হবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে। সেনাবাহিনীকে নেওয়া বা আমাদের ডিফেন্স নিয়ে কখনো কোনো পলিটিসাইজেশন করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন পিনাকি ভট্টাচার্য তিনি যে প্রতিবেদন প্রকাশ করেছে, যেই তথ্য প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করেছে, মেজর রেজার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেটি নিয়ে কথা বলেছে মেজর রেজা। তিনি লাইভে এসে পিনাকি ভট্টাচার্যের ওপরে এক প্রকার ক্ষিপ্ত হয়ে বলা যায় কথাগুলো বলেছেন পিনাকিকে নিয়ে। তো এখন আপনারা ব্যক্তিগতভাবে মনে করেন কি, অবশ্যই কমেন্টে জানাবেন। পিনাকি ভট্টাচার্য যেটা বলেছে সেটা সঠিক, নাকি মেজর রেজা যেটা বলছে সেটা সঠিক? মেজর রেজার বক্তব্যগুলোর সঙ্গে আপনারা কতটা একমত পোষণ করতেছেন, পিনাকির বক্তব্যের সঙ্গে আপনারা কতটা একমত পোষণ করছেন, অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট, সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।